ম্যাডাম, এই যে আপনার ফোন দিন। আর ভাইয়া এমন ম্যাডাম ম্যাডাম করবেন না, আমার নাম ধরে ডাকবেন, আমি আপনার ছোট। আর তুমি করে বলবেন আপনি না। বুঝতে পেরেছেন? একটু সময় লাগবে। ওকে। রুহি একটা হাসি দিয়ে ফোনটা নিল, সব কিছু সেট আপ করছে। ইমরান মাথা চুলকে বলল, বাড়ির সবাই আর কোথায়? আন্টি পাশের বাড়িতে গেছে আর রুদ্র খেলতে। আর আপনি যাকে খুঁজছেন সে রান্নাঘরে আছে। রুহি ফোনটা দেখতে দেখতে বলল। ইমরান একটু অপ্রস্তুত হয়ে বলে, না, আমি কাউকে খুঁজছি না, আমি আসছি, পরে দেখা হবে। আরে দাঁড়ান না, কোথায় যাচ্ছেন? রিনি চা নিয়ে আসুক। না, আমার চা খাওয়ার ইচ্ছে নেই, আমি গেলাম। বলে কিছু বলতে না দিয়ে চলে গেল। রুহি তার যাওয়ার দিকে তাকিয়ে হেসে দিল। কিরে, একা একা হাসছিস কেন? হ্যাঁ রে, কি ইমরান ভাই চলে গেল? হ্যাঁ রে, লজ্জা পেয়ে চলে গেছে। কেন, তার কি বিয়ে নাকি? না, প্রেমে লজ্জা পেয়ে গেছে। কি কি বলিস? হ্যাঁ তাই। আচ্ছা, চাটা খান, নয়তো ঠান্ডা হয়ে যাবে। দে। কিরে, বাড়িতে কেউ আসিস নাকি? দাদু, তুমি কখন আসলা? তোরা তো আর এই বুড়ির খবর নিস না, তাই আমারই আসতে হইল। তা তোর মায়ে কই? ওই একটু রূপাদের বাড়ি গেছে। ও তাই বল। তেই মেয়েকে আগে তো তোদের সাথে দেখি নাই। ও আমার বান্ধবী। ও, মেয়ে তোমার বিয়ে হয়েছে নাকি? রুহি একটু নার্ভাস হয়ে পড়ল। ও, বুঝতে পারছি। তাই তুমি এত নরম কেন? এ যুগে আমার নরম হলে চলে না। দাদু, তুমি ওর কথা বাদ দাও তো, ও এমনই। আচ্ছা, তা তোমার শ্বশুরবাড়ি কোথায়? বরিশাল। তো এখানে কি বেড়াতে আসছো? তখন কি বলবে খুঁজে পেল না রুহি। দাদু, তুমি ওর কথা বাদ দাও, তোমার কথা বলো, গল্প শোনাতো। তোদের গল্প শোনাতে শোনাতে আমার গল্প ফুরিয়ে গেছে। কি যে বলো না তুমি। জানিস রুহি, দাদু কিন্তু শিক্ষিত মানুষ। সেই 1965 সালে ম্যাট্রিক পাশ করেছে। তাহলে তো তখনকার দিনে অনেক। তার এক ছেলেকে নিজে ক্লাস 8 অবধি পড়িয়েছে, কোনো টিউটর রাখেনি। ওয়াও, তাহলে তো খুব জানেন দেখছি দাদু। হ্যাঁ অনেক, শুধু নিজের মনের কষ্ট ছাড়া আর কোনো কষ্ট নেই। এটা শুনতে বৃদ্ধার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। রুহি বিচলিত হয়ে তার কাছে গেল। এ কি দাদু, আপনি কাঁদছেন কেন? দাদুর মনে অনেক কষ্ট রে। দাদুর কথা কেউ মনে করালে তার চোখ দিয়ে এমনি পানি বের হয়। কেন, কি হয়েছে তার? 1968 সালে বাড়ি থেকে বেরিয়ে কাজের জন্য কুমিল্লাতে গিয়েছিলেন, তারপর আর ফিরেনি। বলিস কি? আমাকে প্লিজ স্টোরিটা বল। ওনার দুঃখ দেখতে আমার কষ্ট হচ্ছে। আমার থেকে দাদু ভালো বলতে পারবে। আরে এ কি শুরু করছিস তোরা, থাম তো। না দাদু, প্লিজ বলো না। কি আর বলবো, মানুষটা সেই যে গেল আর ফিরে আসেনি। কতবার কুমিল্লা গিয়েছি কিন্তু তাকে আর পাইনি। আমাকে প্রথম থেকে সব বলুন না প্লিজ, খুব জানতে ইচ্ছে করছে। তা শুনে বৃদ্ধা নিজের অতীতের কথা বলতে লাগলো। সবে ম্যাট্রিক পাশ করলাম, রেজাল্টও খুব ভালো আসলো। আব্বা তো খুব খুশি, আরও পড়াতে চাচ্ছিল। আমার আব্বার ওই যুগেও খুব আধুনিক ছিল, কিন্তু গ্রামের মানুষের জন্য আর তার কোনো মেয়ের এত পড়াশোনা মানতে পারছে না, তাই তাড়াতাড়ি বিয়ে দিতে বলে। আব্বা 1 সপ্তাহ পর এক দিনমজুরের সাথে আমার বিয়ে ঠিক করে। বিয়ে 3 বছর ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন এসে বলে, আমার কুমিল্লা যেতে হবে, একখান বড় কাজ পাইছি, করতে পারলে অনেক টাকা। অসৎ হইলে সে টাকার দরকার নেই, সৎ হইলে যাইতে পারেন। কি যে বলো, আমি তো বুঝেই কাজ নিচ্ছি, কোনো সমস্যা হইবে না, আমি আবার ফিরে আসব। আমাদের দিনও ফিরবে, আর গরিব থাকবো না। এরপর আমরাও আল্লাহর কাছে সন্তানের আশা করব। তুমি কি বেশি দেরি হলে আবার বাপের বাড়ি যাবে নাকি? এই ধরো 1 মাস লাগবে। তারপর ওই রাতেই সে চলে গেল, আর ফিরে এলো না। তারপর এত বছর ধরে আমি এখানে আছি, বাপের বাড়ি যাইনি। যদি কোনো দিন এসে আমাকে দেখতে না পায় তো অনেক রাগারাগি করবে। এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। সবাই বলাবলি করতে লাগলো আর ফিরে আসবে না, অন্য মেয়ে বিয়ে করেছে। কিন্তু আমার তা মনে হয়নি। সেই জুলাই মাস থেকে বছরের জুলাই এখনও আছি। কত জনে কত কুপ্রস্তাব দিল, কিন্তু চেয়ে দেখলাম উনি আসবে, আমার বিশ্বাস। রুহি কি বলবে নিজেই বুঝতে পারছে না। ভেবে অবাক হচ্ছে সে যুগের ভালোবাসা কতই পবিত্র ছিল, যেখানে কোনো মিথ্যা ছিল না। আবার কথাগুলো নিজের মাথা থেকে ঝেড়ে বলে, উফ রুহি, তুই একজন সায়েন্টিস্ট, এটা ভুলে যাচ্ছিস কেন বারবার? এসব আবেগ দিয়ে কিছু হয় না, প্রমাণ লাগে, প্রমাণ। তারপর নিজেকে সামলে বলল, তোমার কখনো অন্য কারো হাতটা ধরতে মন চায়নি দাদু? না, এ জীবনে যেখানে একজনকেই ঠাঁই দিয়েছি
সেখানে অন্যকে আনা বেমানান। কখনো মনে হয়নি উনি তোমাকে ঠকিয়েছেন? না, উনি এমন মানুষই নয়। আমার বিশ্বাস মৃত্যুর আগে আমার সাথে ওনার দেখা হবে, না তো হাসরের ময়দানে। সেখানে দুজন দুজনকে মন ভরে দেখে একসাথে জান্নাতে ঢুকবো। এর থেকে সুখের কি আছে বলতে পারিস? আমি যাই, বুঝলি, সন্ধ্যা হয়ে গেছে, অন্যদিন আসবো। তারপর সে চলে গেল। রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গেল, কিন্তু রুহির ঘুম আসছে না। বারবার তার দাদুর কথাই মনে পড়ছে। হঠাৎ লাফ দিয়ে উঠল, ফোনটা হাতে নিয়ে গুগলে একটা বিষয় সার্চ দিতে লাগলো। কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে পুরোটা পড়ে রিনিকে ডাকা শুরু করলো। রিনি তখন তার লেখায় ব্যস্ত ছিল। কয়েকদিনের মধ্যে প্রকাশকের কাছে তাকে পাণ্ডুলিপি জমা দিতে হবে। এতদিন অনেক হেলাফেলা হয়েছে, আর নয়। রুহির কথা শুনেই তার কাছে এলো। কিরে, এমন চেঁচাচ্ছিস কেন? এটা পড় তুই, কি আছে এতে? ফোনটা নিয়ে পড়া শুরু করলো। পড়ার পর তার চোখ চরক গাছ। চল, আমাদের এক্ষুনি দাদুর বাড়িতে যেতে হবে। কিন্তু এত রাতে? হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট। তুই বুঝতে পারছিস না রিনি? চল তাহলে, বেশি তো দূরে নেই। মাকে বলে আসছি রুদ্রকেও নিয়ে যেয়ে একটা ছেলে মানুষ দরকার। তারপর তারা দুজনেই রুদ্রকে নিয়ে বেরিয়ে পড়ল। আলম কাকা, ও কাকা, দরজা খুলুন। মেহেদি, ঘুমিয়ে পড়েছিস? মেহেদির মা দরজা খুলে বলল, কিরে তোরা এত রাতে? আর এই মেয়েটাকে? বলছি কাকে, আগে দাদুকে ডাকো। তখন বৃদ্ধা মহিলা বেরিয়ে এলো। কিরে তোরা এত রাতে, কিছু কি হয়েছে? হ্যাঁ, কিন্তু আমাদের না, তোমার সাথে। আমার আর কি হইব, বুঝেছি। বিকালের কথা এখনো মাথায় ঘুরতেছে, তাই তো? দাদু, দাদা তোমাকে ঠকায়নি, উনি মারা গেছে। উনি আর আমাদের মধ্যে নেই। কি বলো তোরা এসব? হ্যাঁ কাকা, আমরা ঠিক বলছি। আলম, দাঁড়া, ওদের বলতে দে। হ্যাঁ দাদু, দাদা 1968 সালে কুমিল্লা গিয়েছিল। পাকিস্তানিরা কুমিল্লা ঘাঁটি বাঁধার জন্য অনেক অস্ত্র এনেছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে সেটা শেষ করতে দূর দূরান্ত থেকে মানুষ আনছিল। তখন কোনোভাবে হানাদারেরা তাদের অপারেশনের কথা জানতে পারে। তখন সেই মিশনের কথা গ্রামবাসীরাও জানতে পারে। তারা গেরিলা বাহিনীর সাথে দেশকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওই গ্রামবাসীর মধ্যে 6,000 মানুষকে হানাদাররা তাদের উন্নত অস্ত্র শস্ত্র দিয়ে শেষ করে। বৃদ্ধ, জওয়ান, বাচ্চা, নারী, কাউকে তারা ছাড় দেয়নি। গ্রামবাসীরাও তাদের সাধ্য অনুযায়ী পাকিস্তানিদের হামলা করে, কিন্তু তাদের লাভের লাভ কিছুই হয়নি। তারা নিরস্ত বাঙালি, আর ওরা প্রশিক্ষণপ্রাপ্ত মিলিটারি। তাদের এক একটা বারুদের সামনে নিরস্ত বাঙালিরা কিছুই ছিল না। সেই দিনটাকে ইতিহাসের এক অবিস্মরণীয় স্মৃতি হিসেবে বিবেচনা করা হয়। আমার মনে হয় দাদাও ওখানে শহীদ হয়, কারণ ও গ্রামবাসীর কেউই বেঁচে ছিল না। সে আপনাকে ঠকায়নি বা ছেড়ে অন্য কাউকে বিয়ে করেনি। আপনার ধারণাই ঠিক, সে আপনারই আছে। আপনার কথা মতো তাকে আল্লাহ হাসরের ময়দানে দেখা করাবেন, আর একসাথে জান্নাতেও যাবেন। সবটা শুনে বৃদ্ধা মহিলা মাটিতে বসে পড়ল। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তে লাগলো। তার ছেলে তার কাছে গেল। মা, তোমার ধারণাই ঠিক, আব্বা আমাদের ঠকায়নি। আমি এতদিন তাকে ভুল বুঝেছি। আমি এটা আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? তার বউ তার কাছে গেল। আম্মা, আপনি ওঠেন, আমরা আব্বার জন্য দোয়া করব। তার জন্য এই সময় দোয়া করতে হবে, কাঁদলে চলবে না। তারপর রুহির দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো দিনটি কবে ছিল? হ্যাঁ, জুলাই মাসের 15 তারিখ। ও, তাহলে তো বেশি দিন দেরি নেই। তারপর স্বামীর দিকে তাকিয়ে বলল, তুমি ওই দিন গ্রামের এতিমখানায় বাচ্চাদের খাওয়াবে আর মিলাদ দিবে। আব্বার জন্য সকলকে দোয়া করতে বলবে। তার স্বামীও কান্নারত অবস্থায় সায় জানালো। মেহেদিও পাশে বসে কাঁদছে। রুদ্র আর সে ক্লাসমেট, তাই রুদ্র তাকে সামলাচ্ছে। তারপর রুহিরা তাদের বলে বাড়িতে চলে গেল। রাস্তায় রুদ্র একটু সামনে হাঁটছে আর ওরা দুজন পিছনে। হঠাৎ রুহি বলল, বুঝেছিস রিনি, আজকের ঘটনাটাকে কিন্তু তুই তোর গল্পে দিতে পারিস। এতে তোর বই অনেক লাভ করবে। রিনি হঠাৎ পা থামিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, তুই কিভাবে জানলি? কি মনে করেছিস শুধু তুই আমার সব গোপন তথ্য জানবি, আমি জানবো না? তুমি যে এই সময় বাংলাদেশের একজন জনপ্রিয় লেখিকা অহনা রহমান, তা আমি খুব ভালোই জানি। তুই কিভাবে জানলি? তুই কি আমারটা বলেছিস? আমি কেন বলবো? কিছু কথা গোপন থাকাই ভালো। আমার ব্যাপারে দেখছি সব জেনে শুনে বসে আছিস। হ্যাঁ, জানবো না? আমার বেস্ট ফ্রেন্ড তুই। তোর সব বইয়ের প্রথম প্রি অর্ডার আমিই করি। কি? আর সেটা তুই একবারও আমাকে বললি না? বললাম না কিছু কথা গোপন থাকাই ভালো। তারপর দুজনে একসাথে হেসে বলে, বললাম না কিছু কথা গোপন থাকাই ভালো। তারপর দুজনে একসাথে হেসে দিল। তোমরা এত হাসছো কেন? তোমাদের হাসি শুনে ডাইনিও ভয় পেয়ে যাবে। রুদ্র কথাটা বলে দৌড়ে পালালো। তারপর আবার দুই বান্ধবী তা দেখে হেসে দিল।
রিনি আর রুহি বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুতে গেল। তখন রুহি বলল, আজকের কাহিনীটা খুবই আনকমন, তাই না রে? হ্যাঁ, এত বছর যে কত কষ্ট পেতে দেখলাম তার হিসেব নেই। দাদুর কান্নায় কাকাও বলতো আমাকে ছেড়ে চলে গেছে, অন্য কাউকে নিয়ে গেছে। এত কষ্ট কেন পাও তুমি? কাকা তার বাবার নামও সহ্য করতে পারতো না, কিন্তু এখন কারো মধ্যে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, এত বছরে দাদুর ভালোবাসা একটুও কমেনি। চুল পেকে চামড়া কুঁচকে গেছে, কিন্তু মনের দিক থেকে এখনও সেই কিশোরী। আচ্ছা, এবার কথা না বাড়িয়ে ঘুমা, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আবার তো তন্ময়কে কল দিয়ে কথা বলবি, আমার লেখা আছে। তারপর চোখ বুঝে রুহি মনে মনে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি মেয়র সাহেব। নাইবা পেলাম, তাতে কোনো আফসোস নেই। ভালোবাসলেই তাকে পেতে হবে এমন কোনো কথা নেই। আমার ভালোবাসা শুধু আমার একান্ত। আমার ভালোবাসার ভাগ আমি কাউকে দেব না। জীবনের শেষ নিঃশ্বাস অবধি এ ভালোবাসা শুধু আমার থাকবে, আর কারো নয়। তারপর ঘুমিয়ে পড়ে। সিরহান হসপিটালে গিয়ে তার মায়ের কাছে আছে। যতই রাগ থাকুক, মা তো মাই হয়। জ্ঞান ফিরেছে সন্ধ্যায়, আল্লাহর রহমতে তার কিছুই হয়নি, স্মৃতিশক্তি ঠিক আছে। মনে মনে বলছে, এই আঘাত আমার প্রাপ্য। এক মেয়ের থেকে তার স্বামীকে কেড়ে নিয়েছি, তার কাছে এসব কিছুই না। নার্স এসে তাকে খাবার দিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেলেন। সিরহান বাহিরে অপেক্ষায় থাকলো। দুদিন পর সবাই শান্তিনিবাসে ফিরেছে মাহমুদাকে নিয়ে। মরিয়ম খানম, সারিন, কাজের মহিলা সবটা সামলাচ্ছেন। জুহিকে তারা রান্নাঘরে আসতে দিতে চায় না, তাই সে ঘরে আছে। মাহমুদা খানম আসার পর থেকে কোনো কথা বলেনি, চুপচাপ আছে। আত্মীয় স্বজনরা একে একে দেখে যাচ্ছেন, তিনিও সবার সাথে সাবলীলভাবে কথা বলছে। বাসায় আসার পর আর সিরহানের সাথে দেখা হয়নি। বারবার মন থেকে একটা কথাই বেরিয়ে আসছে, ছেলেটার সুখ নিজের হাতে কেড়ে নিয়েছি। কিভাবে এখন তার সামনে যাব, কিভাবে তাকে মনে সাহস দেব? আমি মানুষ চিনতে ভুল করলাম। কিন্তু সিরহানকেও পাচ্ছে না, আর বলতেও পারছেন না। মনে মনে নিজেকে ধিক্কার জানায়, আমার মতো মা যেন কারো না হয়। রাতের দিকে আত্মীয়দের আসা থামলো। সবাই খেয়ে দিয়ে যে যার ঘরে গেল। সারিন তার মায়ের জন্য খাবার নিয়ে গেল। তাকে খাওয়ানোর মাঝে বলে, সিরহান এসেছে? না। কখন আসবে জানিস? না, বলে যায়নি। আমার সাথে একবার দেখা করতে বলিস। কি বলবে? মাফ চাইতাম আর কি। তার কাছে চেয়ে কী হবে? যার কাছে চাওয়া উত্তম তার কাছে যেও। কিন্তু সে যে এখন নেই, এসে যাবে। দাদা ভাইয়ের থেকে পালিয়েও আসতে পারবে না। মৃদুলা আর মুক্তার কি হলো? তারপর সারিন প্রথম থেকে সেদিনের সব ঘটনা খুলে বলল। হায়, আমি কত বোকারে! এসব বলে এখন লাভ নেই। তুমি কোনো খুকি নও যে তোমাকে বোঝাবে আর তুমি বুঝবে। এসবে তোমার ইচ্ছে ছিল, তাই তা সুকৌশলে তাড়ালে। তখন মাহমুদের ডুকরে কেঁদে উঠল। সালাম আহমেদ তখন রুমে আসলো। বাবাকে দেখে সারিন মাহমুদা খানমকে ঔষধ খাইয়ে চলে গেল। তুমি কোথায় ছিলে? ছিলাম বাসাতেই। তুমি ঘুমিয়ে পড়ো, বেশি রাত জাগা তোমার জন্য এখন ভালো হবে না। সিরহান এসেছে? না, আসতে দেরি আছে বলল। ঘুমাও। তারপর দুজন দুদিকে ফিরে ঘুমিয়ে পড়ল। নিশতি রাত, চারপাশে নিস্তব্ধতা। তার মাঝে একটা গাড়ি সাই সাই করে এগিয়ে যাচ্ছে, পুরো ব্যর্থ বীরের বেশে। কোথায় রুহি? কোথায় গেলে পাবো তোমাকে? আমাকে একটা সুযোগ দাও রুহি। তোমার বিয়োগ আমি সহ্য করতে পারছি না। আমার ধৈর্য আর পেরে উঠছে না। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই। ফিরে এসো রুহি, প্লিজ ফিরে এসো। এ জীবনে 1 সেকেন্ডের জন্য হলেও আমার তোমাকে চাই। রাত 3টায় এসে গাড়ি থামালো বাড়ির সামনে। সাথে রয়েছে আলভি। সিয়ামও ছিল, কিন্তু তাকে জোর করে পাঠিয়েছে বউয়ের কথা বলে, কিন্তু একে পাঠাতে পারেনি। আমার সাথে এতক্ষণ না থাকলেও পারতে আলভি। ইটস মাই ডিউটি স্যার। ডিউটি আওয়ার অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন কোনো ডিউটি নেই। আপনার জন্য আমার ডিউটি 24 ঘন্টার। এই ডিউটি আমি শেষ ছাড়তে পারবো না। আমার কিছু হবে না আলভি, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি নিজে আপনার জন্য ক্ষতিকর স্যার। সিরহান ফোঁস করে উঠল, বুঝলো একে বলে কিছু হবে না। ততক্ষণে তারা বাড়ির সামনে এসে গেছে। দুজনে গাড়ি থেকে নেমে চলে গেল ভিতরে। একটা এক্সট্রা চাবি থাকার জন্য কোনো সমস্যা হয়নি। রাস্তায় খেয়ে এসেছি, তাই আর খিদেও নেই। ড্রয়িং রুমে গিয়ে দেখে সারিন বসে আছে। ফ্রেশ হয়ে এসো ভাই, খাবার দিচ্ছি। দরকার নেই, খেয়ে এসেছি। কতদিন এভাবে বাইরে খাবে ভাই? এতে তোমার শরীর খারাপ করবে। মনেরই যেখানে ঠিক নেই সেখানে শরীর দিয়ে কী হবে? তুই বসে আছিস কেন? আর কখনো যেন না দেখি, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। সারিন কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইল। তার ভাই তাকে এমনি সময় বকে বকে ফেনা তুলে দেয়, কিন্তু আজকে কিছুই বলল না। ছলছল চোখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আবার দাঁড়িয়ে রইলি কেন? যা এখান থেকে। তারপর দৌড়ে চলে গেল।
সিরহানও বোনের দিকে তাকিয়ে নিজের রুমে গেল। তেমনভাবেই বিছানায় শুয়ে পড়ল। মনে মনে ভাবলো আজকে রুহি থাকলে খুবই বকা দিত। ডুবে গেল অতীতে। একদিন রাত 10টায় সিরহান বাহির থেকে এসে বিছানায় গায়ে দিল। এই এই আপনি কি করছেন? উঠুন বলছি, এক্ষুনি উঠুন। ইস, সারা শরীরে ঘাম ময়লা, এই অবস্থায় শুয়ে পড়বেন? তো হয়েছেটা কি? আমার রুম, আমি যা কিছু করতে পারি। এই রুমে এখন আমিও থাকি, তাই যা কিছু আপনি পারেন না। উঠুন বলছি। তখনই মাহমুদা খানমের আগমন ঘটে। তোমার মা তোমাকে কিছু শেখায়নি না? দেখছো তো ছেলেটা ক্লান্ত শরীরে রেস্ট নিচ্ছে, তারপর ওকে জ্বালাতন করতে হবে? কোনো কমন সেন্স নেই না? অবশ্য মা ছাড়া বড় হয়েছে, তা কিভাবে বুঝবে? রুহি ছলছল চোখে তার দিকে তাকিয়ে থাকে। আসলে মা, আমি বলতে চেয়েছিলাম। থাক, কিছু বলতে হবে না। আমাদের মাথা খাওয়া ছাড়া তো কিছুই পারো না তুমি। তোমার জন্য আমার ছেলেটা শান্তিতে থাকতেও পারছে না। বিদায় হও তুমি, মুক্তি দাও আমাদের। আহ মা, হচ্ছেটা কি? যাও তো তুমি এখান থেকে। হ্যাঁ, এখন তো আর মাকে ভালো লাগবে না, তাই না? বউয়ের কথায় উঠবে আর বসবে। আমার হয়েছে যত কপাল। তিনি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। রুহিও চলে যায় সিরহানের জন্য খাবার আনতে। কিচেনে ঢোকার সাথে সাথে মৃদুলা এসে হাজির। খাবারে কিছু মেশাওনি তো আবার? মানে? এই যে সিরহানকে বশ করে নিলে, এসব কি বলছেন আপনি? তো আর কি বলতাম? সিরহান তো দেখছি আন্টির কথা শোনেই না। কি করলে গো? দেখুন, আপনি চলে যান এখান থেকে, আমাকে আমার কাজ করতে দিন। হ্যাঁ, তা তো করো। এটা বলে ডালের গরম বাটি রুহি পায়ের ওপর ঢেলে দিল। রুহি চিৎকার করে উঠবে তার আগে তার মুখ চেপে ধরে ফ্লোর থেকে ডাল নিজের পায়ের ওপর মেখে নিজে চিৎকার করে বলে, আল্লাহ গো, আন্টি আমাকে মেরে ফেললো গো, প্লিজ বাঁচাও আন্টি। তখনই মাহমুদের রুম থেকে বেরিয়ে মৃদুলা এ অবস্থায় দেখে আটকে ওঠে। আল্লাহ, হয়েছে কি এখানে? আন্টি এ ডাইনি আমাকে মেরে ফেলতে চেয়েছে, আমার পায়ে গরম ডাল ফেলেছে। ওর নাটক দেখে রুহি বাকরুদ্ধ হয়ে গেল। নিজে আবার বলতে লাগলো, বিশ্বাস করুন মা, আমি। ঠাস ঠাস করে রুহির গালে মাহমুদা খানম দুটো থাপ্পড় দিল। কি বিশ্বাস করবো তোকে? হ্যাঁ, আমার ফুলের মতো মেয়েটাকে তুই কি করেছিস? ওর গায়ে ওর মা বাবাও কোনোদিন হাত তোলেনি, সেখানে তুই আজকে এমন করলি? কিচেনে চেঁচামেচি শুনে সকলে এসে পড়েছে। তারপর তিনি সব খাবারগুলো আবার ফেলে দিয়ে বলে, এসব কিছু আবার তুই রান্না করবি? সকলের দিকে তাকিয়ে বলে, ওকে যে সাহায্য করবে তার কপালে আজকে ভাত জুটবে না। বলেই সে মৃদুলাকে নিয়ে চলে গেল। মৃদুলা রুহির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল সবার আড়ালে। রুহি তখনও নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। তারা চলে যেতে আবার কাজে লেগে পড়ে মাহমুদা খানমের কথা মতো। মরিয়ম খানম তার কাছে আসলো। তাকে বলে, তুমি চলে যাও মামনি, এসব করতে আমার বেশি সময় লাগবে না। তুই রুমে যা তো, আমি সব দেখে নিচ্ছি। কাপড় চেঞ্জ কর, যা। জেদ করো না মামনি, আমার সংসার আমাকেই সামলাতে হবে। তারপর তাকে ঠেলে কিচেন থেকে বের করে দেয়। কারোর দিকে না দেখে দরজা বন্ধ করে দেয়। নিজের পায়ের ব্যথাকে অগ্রাহ্য করে সব কিছু পরিষ্কার করে আবার কাজে লেগে পড়ে। চোখের পানি যেন আজকে থামছেই না। চোখ বারবার মুছে নিচ্ছে আর কাজ করছে। 2 ঘন্টা পর সব কিছু রেডি করে খাবার টেবিলে সব রেখে সবাইকে ডাকতে যায়। মৃদুলা আর মাহমুদা খানমের খাবার তাদের দুজনের ঘরে দিয়ে আসে। মৃদুলার ঘরে গেলে তাকে অবশ্য রোষের মুখে পড়তে হয়, কিন্তু সেসবে পাত্তা দেয় না, সে বেরিয়ে আসে। মাহমুদা খানমের ঘরে গেলে সে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে অনেক অশ্রাব্য কথা বলতে থাকে, কিন্তু রুহি সেসব শুনেও শুনে না। রুম থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ঝর্ণার নিচে দাঁড়িয়ে চোখের পানি আটকে রাখা যায় না। প্রায় 1 ঘন্টা সেখানে বসে কেঁদেছে। তারপর উঠে গোসল করে বেরিয়ে এসেছে। না খেয়ে রুমের লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। সাথে সাথে ঘুমিয়ে পড়ে। 1 ঘন্টা পর সিরহান রুমে আসলো। সাথে ট্রেতে করে খাবার নিয়ে আসলো। লাইট জ্বালানোর পরপরই রুহির পাটাকে দেখলো। নিজের রাগে কন্ট্রোল করে ডয়ার থেকে অয়েন্টমেন্টটা বের করে রুহির পায়ের কাছে গেল। ধবধবে সাদা পাটা একেবারে গোড়ালির ওপর থেকে লাল হয়ে আছে। পাটাকে ধরে নিচু হয়ে কটা চুমু খেলো। তারও চোখ পানিতে ছলছল করছে। তারপর ঔষধটা পায়ে লাগিয়ে মাথার কাছে এসে রুহির কপালে চেক করে দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে। আস্তে আস্তে রুহিকে ডাকা শুরু করলো, রুহি, এই রুহি, উঠে খেয়ে নাও না প্লিজ। রুহি ভাবল সিরহান বুঝি তার স্বপ্নে এসেছে, তাই জ্বরের ঘোরে বলতে লাগলো, আপনি কেন বারবার আমার স্বপ্নে আসেন মেয়র সাহেব? বাস্তবে কেন আসেন না? বিশ্বাস করুন, আমি মৃদুলা আপুর পায়ে ডাল ফেলিনি, ও ফেলেছে। মা আমাকে শুধু শুধু ভুল বুঝলো।
আপনিও আমাকে ভুল বুঝলেন? কেন মেয়ে সাহেব, কেন? সিরহান সব অভিযোগ শুনে আবার রুহিকে ডাকলো। রুহি ওঠো, উঠে খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। রুহি তারপর ওঠে না, ঘুমের মধ্যে ওকে খাইয়ে ঔষধ খাইয়ে দেয়, তারপর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে তাড়াতাড়ি উঠে নিজেকে রুহির থেকে ছাড়ায়, চেক করে দেখে গায়ে জ্বর নেই, তারপর পাশে শুয়ে পড়ে। সকাল 7টা সবাই নাস্তার জন্য ডাইনিং উপস্থিত হয়। সোফায় বসতে মৃদুলা ঢুলতে ঢুলতে সিরহানকে চা দেয়। পাশ থেকে সিয়ামের বোন সারথি সিরহানের হাতটা একটু ধাক্কা দেয়। সব চা গিয়ে মৃদুলার পায়ে পড়ে। জোরে চিৎকার দিলে সবাই সেখানে আসে। সারথি তাড়াতাড়ি বলে, ট্রাস্ট মি মৃদুলা আপু, আমি খেয়াল করিনি, কিভাবে যেন পড়ে গেছে। সিরহান মনে মনে হেসে হঠাৎ বলে, আমার সকালটাই শেষ করে দিলে মৃদুলা, ধর আজকে আর চা খাওয়াই হবে না, আমি গেলাম। রুহি অস্থির হয়ে বলে, আপনি যাবেন না প্লিজ, আমি এখনই আনছি। তার আর দরকার নেই, কার মুখ দেখে যে আজকে সকালে উঠেছিলাম খোদাই জানে। তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল। সারথি সিরহানের মাকে বলে, বিশ্বাস করো বড় মা, আমি ইচ্ছে করে করিনি, এখন তুমি কি আমাকেও বৌমনির মতো সব কাজ করাবে? কি বলছিস এসব? তুই আর ও কি এক নাকি? যা ঘরে যা। তারপর সারথি ইনোসেন্ট ফেস নিয়ে রুমে চলে গেল। মৃদুলা তো রাগে শেষ পারলে এখনই সারথিকে মেরে ফেলে, তাই ন্যাকা কান্না শুরু করে। তখনই সিরহানের ভাবনায় সুতো কাটে, আবার বলতে থাকে, কোথায় গেলে পাবো তোমায়, কোথায় খুঁজবো তোমায়। থেমে আবার বলে, এ জীবনে 1 সেকেন্ডের জন্য হলেও আমার তোমাকে চাই। সকালবেলা ঘুম থেকে উঠে সারিন ফ্রেশ হয়ে মার ঘরে চলে গেল। তাকে ফ্রেশ করে রুমে নিয়ে বসালো। সিরহান এসেছে? হ্যাঁ। আমার ঘরে একবার পাঠিয়ে দিস। কেন জেদ করছো মা? ভাই তার সময় হলে আসবে। আমার ভুলের জন্য কি ওর জীবনটা শেষ হয়ে যাবে? যা হওয়ার হয়ে গেছে। ভাই ঠিকই রুহিকে ফিরিয়ে আনবে, তুমি এসব স্ট্রেস নিও না। আমি কি মরার আগে একবার ওর কাছে মাফ চাইতে পারবো? মা এসব ফালতু কথা বলবে না। আর আমি জানি আমার রুহির তোমাদের কারো ওপর কোনো রাগ নেই, তোমাদেরকে সে কবেই মাফ করে দিয়েছে, বলে চোখের কোণার জলটুকু মুছে নিল। শোনো, আমি কাল পরশু ঢাকায় চলে যাব। নতুন চাকরি, এতদিন তো বাড়িতে বসে থাকা যায় না, তার উপর ইউনিভার্সিটির লেকচারার। কেন যে স্যার আমাকে এটা করতে বলে আমি জানি না। তোর ভালোর জন্যই বলে। এত ভালো রেজাল্ট, তোর ঘরে বসে থাকবি নাকি? তাছাড়া মেয়েদের আত্মনির্ভরশীল হতে হয়। অন্যের বাড়ির বউ হলে তার আর কদর নেই, তাই না? কথাটা শুনে মাহমুদা খানমের মুখটা অন্ধকার হয়ে গেল। মনে পড়ে তিনি রুহিকে জব করতে দিবেন না, তার কথা এমন করেই বলছিলেন। এখন কষ্ট পেও না মা, আমার রুহি জব ছাড়া ভালোই আছে। ইউনিভার্সিটির গোল্ড মেডেল পাওয়া স্টুডেন্ট সে, যোগ্যতার কিছু কম নেই, ও ঠিক কিছু না কিছু করে নেবে। তোমার আর তোমার ছেলের জন্যই ওর ফিউচারটা নিজের হাতে শেষ করেছে। আই উইশ এখন সেটা আবার রিপেয়ার করবে। বলেই খাবার আনতে চলে গেল। দরজা পেরোতেই দেখলো সিরহান দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে কিছু না বলে চলে গেল। সিরহান তার মায়ের রুমে ঢুকলো। কেমন আছো মা? ওই আল্লাহর রহমতে ভালো। রুহির কোনো খোঁজ পেয়েছিস? না, এখন তৌসিফের কাছে যাচ্ছি। তোর চোখ এমন লাল কেন? সারা রাত ঘুমাসনি? হ্যাঁ, কেন যেন লাল হয়ে আছে। তুমি খাবার খেয়ে ওষুধ খেও, আমি আসি, আজকে অনেক কাজ আছে। বলেই কিছু না বলে চলে গেল। মাহমুদা খানম শুধু ছেলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। যা বললাম তার কি করলি তৌসিফ? কোনো ক্লু পাচ্ছি না ইয়ার। তোকে চাকরি কে দিল? একটা কাজও ঠিকমতো পারিস না। যা করার এখন আমাকেই করতে হবে। পুরো দেশে পোস্টার দেওয়া হবে, রুহির হুদির যে দিতে পারবে তাকে নগদ 10 লাখ টাকা দেওয়া হবে। নো ইয়ার, এটা করিস না। ভাবি নিজে থেকে চলে গেছে, তাকে কেউ কিডন্যাপ করেনি। আই থিঙ্ক এটা করে সে সতর্ক হয়ে যাবে, তখন তাকে খুঁজে পাওয়া আরও ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি কি করব বলতে পারিস? বলেই পাশের দেয়ালে একটা ঘুষি দিল। প্লিজ পাগলামি করিস না, এখন পাগলামির সময় না। সিরহান তৌসিফের অফিস থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে দেখলো আলভি দাঁড়িয়ে। তাকে দেখে মেজাজ আরও তুঙ্গে। তোমাকে আমি আগেও বলেছি আলভি আমার পিছু পিছু কোথাও আসবে না। পেছন থেকে সিয়াম বলে, ও না আসলেও আমি আসবো ভাই। তুই আবার এখানে কেন? হচ্ছে এটা কি? আমি কি ছোটো বাচ্চা যে আমাকে চোখে চোখে রাখতে হবে? আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ। ভাই কথা বলো না তুমি, চলো পার্টি অফিসে, রাস্তার কাজের কিছু পেপারে সাইন করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে রুহি ফ্রেশ হয়ে সিঁড়ির ওপর বসলো। তখন রিনির মা একটু আমের আচার নিয়ে আসলো। দেখো তো খেয়ে কেমন হয়েছে, তোর জন্যই বানিয়েছি। আন্টি এই সকালবেলা তো খালি পেটে আচার, শরীর খারাপ করবে তো। আরে নে তো, আমরা তো ছোটোবেলায় যতক্ষণ পেতাম ততক্ষণই খেতে থাকতাম।
আমের আচার আবার খাওয়ার জন্য সময় দেখতে হয় নাকি? তারপর হেসে বাটি নিয়ে খাওয়া শুরু করলো। রিনির মা মাথায় হাত দিতে দিতে বলল, হ্যাঁ রে, ও দেশে গিয়ে আবার আমাকে ভুলে যাস না যেন। কি যে বলো না আন্টি, আমি নিজেকে ভুললেও তোমাকে ভুলবো না। তোমার থেকে আমার মা নামক জিনিসটা আদর পেলাম। তুমিও আমাকে ভুলো না কিন্তু। আর এমন আচার বানিয়ে রেখো, এসে নিয়ে যাব, খেয়েও যাব। তার বলতে এখন রিনিটার একটা ব্যবস্থা করলেই হয়। রুহি মুখ টিপে হেসে বলল, তার জন্য কিন্তু একটা ব্যবস্থা করতে পারো। কিরে, ওর কোনো পছন্দ আছে নাকি? আমাকে বল। সে ছেলে আমাদের থেকে টাকাওয়ালা হলেও আমি তার হাত পায়ে ধরে ওকে এনে দেব। মেয়েটা আমাদের জন্য কম করেনি। জন্ম থেকে বাবার ভালোবাসা পায়নি, বড় হওয়ার পর নিজের সব নিজেই করেছে, টিউশনি করিয়েছে, নিজে পড়েছে, আমাদের দেখেছে। আরে বাদ দাও সব কথা। ও কাউকে পছন্দ করে না, কিন্তু ওকে একজন পছন্দ করে, আমি শিওর। কে আমাকে বল। ইমরান ভাই। রুহির কথা শুনে রিনির মায়ের মুখ কালো হয়ে গেল। কি বলছিস এসব? ওরা আমাদেরকে সেই প্রথম থেকে কত সাহায্য করেছে। আমি একা একটা মহিলা কি দুটো ছেলে মেয়ে নিয়ে এত ভালো থাকতে পারতাম? শুধু তাদের জন্য এখনো বেঁচে আছি। তাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এ হয় না, গ্রামের মানুষ তা অন্য চোখে দেখবে। তাহলে তুমি এটা মানবে না? আন্টি ইমরান ভাই রিনিকে পছন্দ করে? রিনি তো না, তাদের ছেলেই তো এগিয়ে এসেছে, তাই না? ছেলেদের দোষ কেউ দেখে না, সবসময় মেয়েদেরকেই দোষ দেয়। এসব আর কখনো মুখে আনবি না। আন্টি, আমি যে বলেছি তাই। রুহিও চুপ করে গেল। এতক্ষণে রিনি এসে বলল, রুহি, একটা কাজ আছে, এদিকে আসবি? হ্যাঁ আসছি, চল। শোন না, প্রকাশককে পাণ্ডুলিপি জমা দিতে হবে, তুই একটু পড়ে দিবি? কেমন হলো? এ আর এমন কি, দে তো। রিনি কিছুক্ষণ সবটা পড়ল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, শেষটা এত কষ্টের কেন? সব কিছু জীবনে পেতে হবে এমন তো কথা নেই, সব পেলে জীবন নষ্ট হয়। রুহি একটু ভেবে মুখে হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, সব পেলে জীবন নষ্ট হয়, কিন্তু স্টোরিটা কিন্তু দারুণ, অনেক পাঠক টানবে। আমি শিওর এবছরে বাংলা একাডেমির বেস্ট সেলার অ্যাওয়ার্ডটা তুই পাবি। ইস, কি যে বলিস না, কিন্তু আমি ভাবছি এটা পাঠাবো কিভাবে। মা তো বিনা কারণে শহরে যেতে দিবে না, আর কেউ তো নেই যে দিয়ে আসবে। তুই একটা কাজ কর, তোর প্রকাশককে বল কাউকে পাঠাতে। এত জনপ্রিয় রাইডার, তুই এতটুকু সুবিধা তো পেতেই পারিস। হ্যাঁ ঠিক বলেছিস, আমি এখনই ফোন দিচ্ছি। তারপর প্রকাশকের সাথে রিনি কথা বলে সবটা জানায়। ভদ্রলোকও রাজি হয়ে যায়। বিকালের দিকে তার অফিসের একজনকে পাঠাবে বলেছে, ঠিকানা মেসেজ করতে বলেছে। ও গড, কাকি, ও কাকি, কি হলো ইমরান ভাই, এমন চেঁচাচ্ছেন কেন? ও তুমি আছো, এই নাও, এগুলো রাখো। তোমাকে না কতবার বলেছি ইমরান, এসব বাজার আমাদের জন্য আনবে না? কেন আনো এগুলো? আমি আনি নাই, মা পাঠিয়েছে। কেন, কিসের জন্য? আপনি বলেছিলেন তাই না? আরে না, হঠাৎই ইমরানের মা তার নানি আর মামিকে নিয়ে এসেছেন। তাদের দেখে রিনির মা বলে, এ কি আপনারা এখানে এই সময়? ইমরানের বৃদ্ধা নানি বলল, বাড়িতে কুটুম আসলে তাকে বসতে দিতে হয় জানো তো। তা তোমার মেয়ে কই, ডাকো, একটু দেখি তাকে, কেমন পছন্দ আমার নাতির। তার এই কথা শুনে ইমরানের মা আর মামি বাদে সবাই ভড়কালো। কাউকে কিছু না বলে তারা ঘরের ভিতরে ঢুকে বসে পড়ল। ইমরানের মা রুহির হাতে একটা প্যাকেট দিয়ে বলে, যাও মা, রিনিকে শাড়িটা পরিয়ে এনো। রুহি তাদের কথা বুঝতে পেরে হাসি দিয়ে শাড়িটা নিয়ে রিনিকে টেনে অন্য ঘরে নিয়ে চলে গেল। কি করছিস? আর ওনারা এমন করছে কেন? মায়ের সাথে কেমন আচরণ করছে দেখছিস? মন চাচ্ছে পুঁতে দিয়ে থেতলে দেই মুখখান। সি, গুরুজনদের এসব বলে না। আগে তুই শাড়িটা পর। আমি কেন শাড়ি পরবো? আগে পরতো। তারপর তাকে জোর করে শাড়ি পরাতে লাগলো। মাথায় ঘুমটা দিয়ে বসার ঘরে সবার সামনে নিয়ে গেল। ইমরানের রিনিকে দেখে কয়েকটা হার্টবিট মিস হলো। ঘামতে শুরু করলো, অস্থির হয়ে বলল, মা তোমরা থাকো, আমার বাজারে কাজ আছে, আমি যাই। তার নানি বলল, ওসব কাজ পরে হবে, আগে বস এখানে। সেও এক কোণায় চুপ করে বসে ঘামতে শুরু করলো। ইমরানের নানি একটু ভাবনি বলল, তা মেয়ে, একটু হেঁটে দেখাও তো। রিনি তার কথা শুনে তার দিকে চোখ তুলে তাকালো। তারপর রুহির দিকে তাকাতেই সে চোখ দিয়ে ইশারা করে হাঁটতে বলল। রিনিও বাধ্যমের মতো হাঁটলো। তারপর আবার বলল, চুলগুলো দেখাতো। রিনি আবারও অবাক হয়ে তার দিকে তাকালো। কি হলো? যা বলছি করো। রুহি রিনির চুলগুলোকে বের করে দেখালো। রুহি অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। তারপর আবার বলল, কোরআন পড়তে জানো? হ্যাঁ। নামাজ জানো? হ্যাঁ। ভালো তো। তখন রিনি মনে মনে রাগ নিয়ে বলল, এবার একটু নিচে দেখাই। রুহি কিভাবে যেন রিনির মনের কথা বুঝতে পারল। সে তাড়াতাড়ি করে রিনির মুখ চেপে ধরল।
যেহেতু বড়রা কথায় ব্যস্ত তাই ইমরান বাদে কেউ দেখেনি। তোকে আমি মেরে ফেলবো বান্দর মহিলা। প্লিজ ইয়ার কোনো সিন ক্রিয়েট করিস না। ইমরান ভাই তোকে ভালোবাসে, তাই তো তোকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে এসেছে। তুই জানিস আমি বিয়ে পছন্দ করি না। আমি অবিবাহিত থাকার প্রতিজ্ঞা করেছি। ছেলে মানুষের ওপর প্রবল ঘৃণা। সব পুরুষ এক হয় না। আর তখন ইমরানের মায়ের কথা শোনা গেল। ভাবি, আমরা কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না, তাই রিনিকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। রিনির মা কি বলবে বুঝতে পারছে না। তিনি এটুকু বুঝলেন, তার আর রুহির কথা ইমরানের মা শুনছে। ইমরানের মা তার মনের কথা বুঝল, একটু হেসে বলল, আপনাদের বাড়িতে আসতেছিলাম কিছু কাজের জন্য, তখন আমি আপনাদের শুনতে পাই ইমরান যে রিনিকে পছন্দ করে তা জানি। শুধু পছন্দ না, অসম্ভব রকমের ভালোবাসে। তাই আমি সুযোগ থাকতে এটা মিস করতে চাইনি। ইমরানের বাবার কাছে জিজ্ঞেস করে একেবারে চলে এসেছি। সেও কোনো দ্বিমত করেনি। এখন আপনারা যদি ওদের 4 হাত এক করতে চান তাহলে আমাদের কোনো আপত্তি নেই। রিনির মা কি বলবে বুঝতে পারছে না। সে শুধু তাদের দিকে তাকাচ্ছে আর রিনির দিকে তাকাচ্ছে। তখন রিনি বলে ওঠে, আমার ইমরান ভাইকে কিছু কথা জিজ্ঞেস করার আছে। ইমরানও তাতে রাজি হয়ে যায়। রিনি প্রথমে জিজ্ঞেস করে, কতদিনের জন্য বিয়ে করবেন? তার এই কথায় উপস্থিত সবাই ভরকালেও ইমরান ভরকায় না, কারণ সে জানে রিনির পুরুষের ওপর অনেক ঘৃণা। তাই সে সহাস্যে বলে, জান্নাতে একসাথে থাকা অবধি। রিনি একটু অবাক হয় কিন্তু মুখে প্রকাশ করে না। আবার বলে, বিয়ের পরে আমার ব্যক্তি স্বাধীনতা চাই। আমি আমার পরিবারের জন্য উপার্জন করতে চাই। আপনি তো জানেন আমার বাবা নেই, তাই সব দায়িত্ব আমার। আপনি কি আমাকে পূর্ণ সাপোর্ট দেবেন নাকি সংসারের জাতাকলে পিষে রাখবেন? তখন রিনির মা বলল, এসব কি বলছিস তুই? থাপ্পড় খাবি কিন্তু। ইমরানের মা তাকে থামিয়ে দিলেন। ইমরান আবার বলতে লাগলো, আমি নারীদের সম্মান করি। আমি মনে করি মেয়ের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দরকার আছে, তাই আমার বা আমার পরিবার থেকে তোমার প্রতি কোনো চাপ থাকবে না। রিনি এবার নত মুখে বলল, তাহলে আমি এ সম্পর্কে রাজি। তার কথা শুনে সকলে মুখে হাসি ফুটে উঠল। রুহিও তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো। এতক্ষণে যে রিনি এত রাগ দেখাচ্ছিল, এখন তার মুখেও লাজুক হাসি দেখে ইমরান মুখ ঘুরিয়ে একটু হাসল। তাদের দুজনেই চাচ্ছে বেশি টাকা খরচ করে বড় করে অনুষ্ঠান করতে। তাদের পরিবার তা মেনে নিল। সামনের 2 সপ্তাহ পর তাদের বিয়ের দিন ঠিক করা হলো। রুহি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখতে লাগলো। মনে মনে ভাবল, আল্লাহ, আমার জন্ম এমন একটা সাধারণ পরিবারে হলে কি কোনো সমস্যা হতো? কোন সাধারণ ঘরের বউ হয়ে থাকতাম, কোনো ঝামেলা থাকতো না, শুধু ভালোবাসা সুখে ভরা থাকতাম। কিন্তু আমার সাথে এমন কেন করলে? সময় গড়িয়ে যাবে মেয়র সাহেব, আপনিও সামনে এগিয়ে যাবেন, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা কোনো দিনও কমবে না। আই লাভ ইউ মেয়র সাহেব। তারপর পেটের উপর হাত দিয়ে বলল, আই লাভ ইউ বেবি। মাম্মাম লাভস ইউ সো মাচ। সাথে সাথে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে তা মুছে ফেলল।